নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মনচিন সেনের লেখা একটি ভৌতিক গল্প। গল্পটির নাম কে হাসে। এই গল্পটি নিয়েছি শুকতারার 101 ভৌতিক গল্প এই বই থেকে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। গল্পের মেলার টিম কামনা করি যাতে আপনাদের এই বছরটা খুবই ভালো কাটে। শুরু করছি আমরা আমাদের আজকের নিবেদন। মঞ্জিল সেনের লেখা কে হাসে। সেদিন ছিল কোজাগুড়ি পূর্ণিমা। ঘরে ঘরে লক্ষ্মী পুজো, সাথে বারোয়ারি পুজো তো আছেই। চাঁদের আলো ও কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে গোটা শহর। এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি। খুব ভালো লাগছিল কলকাতা থেকে এত দূরে এই ছোট্ট শহরের উৎসব মুখর রাত্রি। আমি গিয়ে উঠেছিলাম ধর্মশালায়। দুবেলা বাইরেই খেয়ে নিতাম। সেদিনও রাত 9টার পর একটা হোটেলে ঢুকেছিলাম। হোটেলের রান্না ভালো, রকমারি পদ পাওয়া যায়। শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগ ডাল, পুঁই ডাঁটার চচ্চড়ি, কফির তরকারি, রুই, পার্শে, ভেটকি, নানান ধরনের মাছ, ডিমের ডালনা, মাংস, কোনো কিছুই বাদ নেই। আমি এক কোণায় জানলার ধারে একটা টেবিলের উপর বসলাম। মুখোমুখি দুটো চেয়ার, দুজন বসে খেতে পারে। আমি জানলার দিকে পিঠ রেখে বসছিলাম। হোটেলের একটা ছোকরা ছেলেকে ডেকে ভাত, তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম। ছেলেটি বলল একটু দেরি হবে, ভাত ফুরিয়ে গেছে নাকি, তাই উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে। খদ্দেরের কিন্তু বেশ ভিড়। আমার আগে এসেও অনেকে ভাতের আশায় বসে আছে। ঠিক তখনই একজন ঢ্যাঙা মতন লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো। ফ্যাকাশে মুখ, দু চোখের তলায় কালি পড়েছে, অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন। বয়স 30-এর মাঝামাঝি, কি তার থেকে একটু বেশি হবে। কণ্ঠিতভাবে তিনি বললেন, আগে আমি এখানে বসলে আপনার অসুবিধা হবে কি? আমি বললাম, না না, এ তো দুজনেরই টেবিল। যদিও একটা পুরো টেবিল দখল করে খাওয়ার সৌভাগ্যটা হাতছাড়া হলো বলে মনে মনে কিন্তু আমি একটু ক্ষুণ্ণ হলাম। ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন। তারপরে একটু ইতস্তত করে বললেন, আপনাকে এখানে আগে কখনো দেখিনি তো। বেড়াতে এসেছেন? হ্যাঁ। আমি জবাব দিলাম, কলকাতা থেকে? আমি ঘাড় দোলালাম। আমার বাড়িও কলকাতায়। গত 7 বছরে একবারও যাওয়া হয়নি। কলকাতার কোথায় আপনার বাড়ি? আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম। ভবানীপুরে, ওই কালীমোহন ব্যানার্জি লেনে। ওই যে ইন্দিরা সিনেমা আছে না? আরে মশাই, বলেন কি! আরে আমিও তো ওখানেই থাকি, প্রিয়নাথ মল্লিক রোডে। আপনার কোন বাড়ি? দেশ গায়ের লোকের সাথে বাইরে কোথাও দেখা হলে যেমন খুব তাড়াতাড়ি সংকোচ কেটে যায়, ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে, আমাদের তাই হলো। কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল। ভদ্রলোকের নাম বীরেশ্বর রায়,
আমি জিজ্ঞেস করলাম, আপনি কলকাতা ছেড়েছেন 7 বছর, তাই বললেন না? হ্যাঁ হ্যাঁ, এইখানে আছি 2 বছর। আর তার আগে একটা চা বাগানের ম্যানেজার ছিলাম। সে তো খুব ভালো মাপের চাকরি। আমি না বলে পারলাম না। শুনেছি রাজার হালে নাকি থাকা যায়। তাহলে সেই চা বাগান কি বন্ধ হয়ে গেছিল? না না, আমি ছেড়ে দিয়েছিলাম। সে কি কর্তৃপক্ষের সাথে মনোমালিন্য হয়েছিল বুঝি? না, তাও না। ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর বললেন, আপনাকে সব খুলে বলছি। মানে ব্যাপারটা যদি কাউকে না বলি না, তাহলে আমার মনের ভেতরটা হালকা হবে না। সবাইকে তো আর সব কিছু বলা যায় না। কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন, সহানুভূতিশীল মানুষ। বিশেষ করে আপনি আমার পাড়ার লোক। আপনাকে বলতে আমার আপত্তি নেই। অবশ্যই আপনার যদি শুনতে আপত্তি না থাকে। মোটেই না। আমি হেসে বললাম, ওইদিকে তো আপনার হাঁড়িতে চাল ফুটছে, তাহলে ভাত না হওয়া পর্যন্ত গল্প করেই কাটানো যাক। আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা, যাকে আপনারা বলেন ওই অলৌকিক এমন কিছু। আমি কিছু বলার আগেই একটা ছোকরা এসে ভদ্রলোকের খাওয়ার অর্ডার নিয়ে গেল। তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন। এইখান থেকে মাইল 30 দূরে একটা চা বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম। ভদ্রলোক শুরু করলেন, আমার স্বাস্থ্য খুব ভালো ছিল। একসময় মার দাঙ্গা করতাম, সাহসের অভাব ছিল না। সেইটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন। চায়ের বাগানে কুলি মজুরদের নিয়ে কাজ। ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবেলা করতে হয়। আপনি যা ভাবছেন সেই পায়ে পা তুলে সুখের চাকরি নয়। শক্ত মানুষ না হলে ওখানে টিকতেই পারবে না। অবশ্যই অন্য যোগ্যতা যে আমার ছিল না তা নয়। কৃষি বিজ্ঞানে আমি একজন স্নাতক। আমার বাংলোটা ছিল বেশ বড়। সেখান থেকে মাইল খানেক দূরে কুলি খামিংদের বস্তি। বাড়ির কাজকর্মের জন্য আমি এক পাহাড়ি ছোকরাকে রেখে দিয়েছিলাম। সে জুতো পালিশ থেকে রান্নাবান্না সবই করত। খুব ভালো চৌখুস ছেলে। আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না, শুধু একটা পৌর বাড়ি ছাড়া। পৌর বাড়ি বলছি এই জন্যেই যে বাড়িটার চুন প্লাস্টার খসে পড়ে ইটগুলো যেন দাঁত বার করা। কার্নিশের এখানে ওখানে বট অসত্যের চারা। বাড়িটা দোতলা, আমার কোয়ার্টারের মতন বাংলো ধাঁচের নয়। দরজা জানলা সব সময় বন্ধ থাকতো। বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হতো না। চারিদিকে সবুজ আর সবুজ। কলকাতা থেকে এসে জায়গাটা না আমার খুব ভালো লেগে গেল। কয়েকটা ঘটনায় আমার শক্তি ও সাহস দেখে কুলিকামিনরা আমাকে বেশ শ্রদ্ধা করেই চলছিল। বেশ ভালোই কাটছিল দিনগুলো। রাত্রিরে ময়দার রুটি, হাঁস কিংবা হরিণের বা মুরগির মাংস, কি দারুণ খেতে। প্রায় 1 মাস কেটে গেল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা। বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই, শুধু বাগান আর বাগান। তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে
যে তার রূপলি সুধায় মনের মধ্যে একটা মাদকৃত্য সৃষ্টি না হয়ে পারে না। চা বাগানে সন্ধ্যের পরেই রাত নামে। কুলিদের বস্তিতে বেশ রাত পর্যন্ত হই হুল্লোড় চললেও আমার বাংলোর চৌকাটের মধ্যে জনমানবের সাড়া পাওয়া যেত না। নিস্তব্ধ, নিঝুম, নিরিবিলি পরিবেশ। রাত 8টার মধ্যেই আমি শুয়ে পড়তাম। সারাদিনের খাটাখাটনির পর গাঢ় ঘুমে ঢুলে যেতাম। সেই দিন হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে। আমি অবাক হলাম। এত রাত্রে কে হাসে? এইখানে লোকজন নেই। তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি। বিনা অনুমতিতে বাইরের লোকে এখানে আসা নিষেধ। আমি বিছানা ছেড়ে উঠলাম। টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলোর যেন বন্যা বয়ে যাচ্ছে। তখনই আবার সেই হাসিটা ভেসে এলো। কে কে ওখানে? আমি বারান্দা থেকে নেমে পড়লাম। চারিদিকে খুঁজলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল, তেমনি হঠাৎই বন্ধ হয়ে গেল। আমি চিন্তিত মনে ঘরে ফিরে এলাম। ঘড়িতে দেখলাম 10:15। পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম রাত্রে কোনো হাসি শুনেছে কি না। সে বলল শোনেনি। আমি ভাবলাম কুলি মজুদ্দার মধ্যে হয়তো কেউ নেশা করে কাছাকাছি এসেছিল, হয়তো তার হাসি শুনেছি। ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম। আমার কাজকর্মে মালিক পক্ষ বেশ খুশি। একটা চিঠিতে সেটা তারা জানাতে কাকপণ্য করলেন না। আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতেও আমার বাকি রইল না। আরো 1 মাস কেটে গেল। আবার এলো পূর্ণিমা। সেই দিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ। বিকট সেই হাসি প্রকৃতিস্থ মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না। সাধারণ কেউ হলে হয়তো ভয়ে একবারে সিটিয়ে যেত, কিন্তু আমি ছিলাম একবারে অন্য ধাতুতে গড়া। ঘড়িতে দেখলাম রাত 10টা। একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু কিন্তু কাউকে না খুঁজে পেলাম না। আগের বারের মতন এবারও হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ব্যাপারটার কিন্তু কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না। শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া ও হাসি শোনা যায় না। পরের দিন ছোকরাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ও কোনো হাসির শব্দ শোনেনি। আমার কথার জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল। বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গন্ডগোল হয়েছে। তাই আমি আর ওকে ঘাটালাম না। পরের পূর্ণিমার রাতেও সেই ঠিক একই ঘটনা ঘটল। এবার আমি কান চেপে শুয়ে রইলাম। আর কেউ ওই বিদঘুটে আসি শুনতে পায় না কেন তা কিন্তু আমার বোধগম্য হলো না। একবার মনে হলো আমি কি স্নায়বিক পীড়ায় ভুগছি, কিন্তু সেই চিন্তা আমি মন থেকে উড়িয়ে দিলাম। পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না। হাসির রহস্যটা আমায় জানতেই হবে, নহিলে আমি হয়তো পাগল হয়ে যাব। সেই দিন রাতে ইচ্ছে করেই আমি জেগেছিলাম। তাই হাসি শুরু হতেই বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম। হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেই দিক লক্ষ্য করে আমি ছুটলাম। হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল।
ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই পুরো বাড়িটার কাছে। এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে, কিন্তু ওইটা পরিত্যক্ত, কেউ থাকে বলে শুনিনি, কাউকে চোখেও পড়েনি। তবে কি রাতে দস্যু লোকেরা ওখানে এসে জড়ো হয়? ওইটা কি চোরাই কারবারিদের একটা গোপন আড্ডা? বাড়ির সব জানলা দরজা বন্ধ, সদর দরজায় বড় একটা তালা, ভেতর থেকে ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ছে না। আমি কি করব মনস্থির করতে না পেরে ফিরে এলাম। পরদিন অফিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞাসা করলাম ওই বাড়িটা সম্বন্ধে কিছু জানেন কিনা। তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন। বছর 40 আগে ওই বাড়িতে দুই ভাই থাকত। তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি। লোকজনের সাথে তারা বেশি মেলামেশাও করতো না। ওই বাড়িটা ছিল টি এস্টেটের মালিকানার বাইরে। শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ। তাকে দোতলার একটা ঘরে শেকল বেঁধে রাখা হতো। তাকে দেখাশোনা করার জন্য একজন লোক ছিল। সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত। বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি। তখন তাকে চাবুক মারা হতো। চাবুক খেত আর অট্টহাসি হাসত সেই ভাই। ভয়ঙ্কর ছিল নাকি সেই হাসি। ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জনে এই বাড়িটা নিয়েছিল। তারপর একদিন পূর্ণিমার রাত্রে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করত তার উপর আক্রমণ করে। সে তখন ঘুমিয়েছিল। আচমকা আক্রমণে প্রথমে সে কাবু হয়ে পড়েছিল, কিন্তু সে ছিল খুবই বলিষ্ঠ। সেই দিন রাত্রে আবার ছেলেটির দাদা ওখানে ছিল না, দরকারি কাজে শহরে গেছিল। পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল। আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরল। পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে, দুজনেই মৃত। তারপর থেকেই বাড়িটা ওভাবে পড়ে আছে। দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেননি। এই হলো ওই বাড়ির ইতিহাস। পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নেমন্তন্ন করলাম। রাত্রে খাওয়া দাওয়া করবেন, থাকবেন। খানা পিনার আয়োজনটা কিন্তু আমি বেশ ভালোই করেছিলাম। ইচ্ছে করে সেই দিন দেরিতে খেতে বসলাম। খেতে খেতে দুজনে গল্প করছিলাম। ভদ্রলোক গুজরাটি, কেমন করে কপট দক্ষিণ অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্পই করছিলেন। আমি তার কথা শুনছিলাম এবং হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না। ঠিক 10টার সময় ভেসে এলো সেই বিকট হাসি। আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। তিনি কিন্তু নির্বিকার, খাচ্ছেন আর তার জীবনী বলে যাচ্ছেন। আমি একটু উত্তেজিত হয়েই বললাম, শুনতে পাচ্ছেন কি? ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। একটা হাসি? আরে হাসি? কাहे का হাসি? ভদ্রলোক এদিক ওইদিক তাকালেন। कहाँ पर? मैं तो किसी का হাসি শুনতে পাচ্ছি না। একটু কান পেতে শুনুন, আমি অসহিষ্ণু গলায় বললাম। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। ভদ্রলোক ভুরু কুঁচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন। তারপর ঘাড় নেড়ে বললেন, আপনি বোধহয় ভুল শুনেছেন। कोई भी नहीं हंस रहा है, आपका মনের ভুল है। ভুল শুনছি? এইবার আমার ধৈর্যচ্যুতি ঘটল। প্রায় চিৎকার করে বললাম,
প্রত্যেক পূর্ণিমার রাত্রে আমি এই হাসি শুনছি, আর আপনি আমাকে বলছেন এটা নাকি আমার মনের ভুল। ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের কথা ভাবছেন ভাবছেন হয়তো আমি পাগল হয়ে গেছি। চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। বোধহয় ভাবছেন উন্মাদ একটা পাগলের পাল্লায় পড়েছেন তিনি। আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম। বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম। পরদিন সকালেই ভদ্রলোক বিদায় নিলেন। মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন। জানি না ওই ভদ্রলোকের জন্যই কিনা এই কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। হেড অফিস থেকেও এই ব্যাপারে একটা খোঁজ খবর করতে এলেন। তিনি অবশ্যই আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না, ফলে চাকরি রয়ে গেল। একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো, আমি ছাড়া আর কেউ ওই হাসি শুনতে পায় না। পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্তনেস্ত এবার করতে হবে। সেই রাতে আমি প্রস্তুত হয়েই ছিলাম। হাসি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওই বাড়ির দিকে দৌড় দিলাম। আমার বাঁ হাতে 5 ব্যাটারিওয়ালা একটা বড় টর্চ এবং ডান হাতে ছিল রিভলভার। বাড়িটার সামনে আসতেই হাসি থেমে গেল। আমি এক মুহূর্ত হয়তো ইতস্তত করেছিলাম, তারপর সদর দরজায় এক লাথি মারলাম। পুরনো দরজা এবং আমার প্রচন্ড পদাঘাত দরজার একটা পাল্লা ভেঙে গেল। আমি ভেতরে ঢুকলাম। চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। বহুদিন ব্যবহার না হয়ে পড়ে থাকায় মেঝেতে মোটা ধুলোর স্তর জন্মেছে। কোনাগুলো থেকে কালো কালো ঝুল ঝুলছে। দীর্ঘকাল পর ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধূলিকণা উড়ছে তা দেখতে পেলাম। তারপর হঠাৎ দোতলার একটা ঘর থেকে কেউ যেন হেসে উঠল, যেন আমাকে ব্যঙ্গ করে হাসলো। আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস। এতটুকু দ্বিধা না করে আমি লাফ মেরে 2-3টে সিঁড়ি টপকে ওপরে উঠলাম। তারপর যেই ঘর থেকে হাসি আসছিল সেই ঘরের বন্ধ দরজায় এক লাথি মারলাম। দরজাটা ভেজানো ছিল, ধড়াম করে খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে এবং রিভলভার উঁচিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টু লোক বা কোনো দলের চক্রান্ত হয়, মানুষকে ভয় দেখিয়ে তাদের ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হচ্ছে তাদের মেন মতলব, তবে তা আমি ভেঙে দেব, এই ছিল আমার সংকল্প। কিন্তু ঘরে ঢুকে আমি তাজ্জব বনে গেলাম। ঘরে কেউ নেই, এমনকি একটা আসবাব পর্যন্ত নেই। ফাঁকা, একদম শূন্য ঘর। আমি চারিদিকে টর্চের আলো ঘুরাচ্ছিলাম। হঠাৎ একটা অশরীরী ইঙ্গিতে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। আমি কারোকে দেখতে পাচ্ছি না, কিন্তু অদৃশ্য কারোর উপস্থিতি আমি অনুভব করছি। সে যে কি ভয়ঙ্কর অনুভূতি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। বীরেশ্বর বাবু একটু থেমে টেবিলের গ্লাস থেকে এক ঢোক জল খেয়ে তারপর গ্লাস নামিয়ে রেখে আবার বলতে লাগলেন। বোধহয় 2-3 সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই। তারপর আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুর্দান্ত গতিতে সিঁড়ি থেকে নিচের দিকে নামতে লাগলাম। আর তক্ষুনি শুরু হলো আবার সেই হাসি।
শরীরের রক্ত হিম করা সেই বীভৎস হাসি। আমার মতন সাহসী পুরুষেরও সিদ্ধারা বেয়ে যেন বরফ জলের স্রোত নেমে এলো। কোনো রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম। সারা রাত ঘুমাতে পারলাম না। এরপর থেকে প্রত্যেক পূর্ণিমার রাতে ওই হাসি যেন আমাকে চুম্বকের মতন আকর্ষণ করত, আর আমি প্রত্যেক রাতে বিছানায় কান চেপে শুয়ে ছটফট করতাম। ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো। হয়তো চোখে মুখে অদ্ভুত কোনো ছাপ ফুটে উঠত, তাই সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো। আমার সম্বন্ধে আড়ালে ফিসফিস করত। 1 বছর কোনো রকমে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকে ছিলাম, কিন্তু আর পারলাম না। চাকরিতে ইস্তফা দিয়ে এইখানে চলে এলাম। একটা চাকরিও জুটিয়ে নিলাম। সেই থেকে এইখানেই আছি। কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন? আমি জিজ্ঞাসা করলাম। আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর ও মন দুই ভালো হতো। সেইখানেই তো মুশকিল। আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভাবে, সেইটা আমি সইতে পারবো না। কিন্তু তারা এসব কেন ভাববেন? আমি অবাক হয়েই বললাম। আর তো আপনি সেই হাসি শুনছেন না, আর আপনি ওখান থেকেও চলে এসেছেন। সেইটাই তো হচ্ছে কথা। এইখানে এসেও আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি। পূর্ণিমার রাত 10টায় আমি এইখানে বসেও সেই হাসি শুনতে পাই। পৃথিবীর যেইখানেই আমি যাই না কেন, ওই হাসি আমাকে মুক্তি দেবে না। সে কি? আমি স্তম্ভিতর মতন বললাম। ভদ্রলোক জানলার দিকে মুখ করে বসেছিলেন। হঠাৎ বলে উঠলেন, ওই দেখুন, ওই দেখুন, পেছন ফিরে। আমি পেছন ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রূপুলি থালার মতন কোজাগরীর লক্ষ্মী পুজোর চাঁদ। তারপর ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম। তার মুখটা ছাইয়ের মতন সাদা হয়ে গেছে। কোটর থেকে চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসতে চাইছে। তিনি আর্ত কণ্ঠে বললেন, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সেই হাসি? আমি হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা। শান্ত হন, শান্ত হন, মাথা ঠান্ডা করুন, শান্ত হন। আমি বললাম, আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখালে হয়তো ভালো হয়ে যাবেন। এইটা আমি বোধ করি আপনার মনের একটা রোগ, এটা মনের রোগে দাঁড়িয়েছে। ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, আপনিও বোধহয় আমাকে আমাকে পাগল ভাবছেন, কিন্তু আমি এই ঘটনার কি ব্যাখ্যা করেছি জানেন? কি? আমি জানতে চাইলাম। বীরেশ্বর বাবুর দু চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি। তিনি বললেন, ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি। আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমি ছিলাম সেই পাগল। হোটেলের ছোকরা এসে আমাদের সামনে 2 থালা ভাত নামিয়ে দিয়ে গেল। গরম ভাতে ধোয়া উঠছে।